সরকার পতন ও আওয়ামী লীগ ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে। প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বলেছেন প্রধানমন্ত্রী, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে, চিকিৎসকদের নেবে পর্যবেক্ষণে রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়াকে বিদেশে যেতে না দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের, বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেছেন আইনমন্ত্রী। এনবিআর সদস্য মতিউর ওয়েসডি দুদকে অনুসন্ধান শুরু, চিঠি দিয়ে নিজেকে নির্দোষ দাবি বেনজিরের, সংসদে ঋণ খেলাপিদের নাম চাইলেন একে আজাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পতন ও আওয়ামী লীগ ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে। যত ষড়যন্ত্রই হোক, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতাই হারিয়ে গেছেন। বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে বাংলাদেশে আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করে টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা রূপ নেয় সমাবেশে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, বাঙালির সব অর্জনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। সুখে দুঃখে থেকেছে মানুষের পাশে, শত আঘাতেও নিশ্চিহ্ন হয়নি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দল। সেই আইয়ুব খানের ১২৫৮ সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরে ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি, তাই কোনো অপশক্তির কাছে মাথা নত করে না আওয়ামী লীগ। ৪৩ বছর ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন, যারা আওয়ামী লীগ ছেড়ে গেছে, হারিয়ে গেছে তারা। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে, কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ এখনো বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের মানুষের ভাগ্য বদল হয়েছে, অগ্রগতি হয়েছে অর্থনীতির প্রতিটি সূচকে। জনগণের আস্থা বিশ্বাস যেন অটুট থাকে, সেভাবেই দলীয় নেতাকর্মীদের চলার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে এই ২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। রবিবার সকাল ৭টায় ধানমন্ডির বট্টুসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। তার অভিযোগ, বিএনপি মুক্তিযুদ্ধের নামে ভাওতাবাজি করে।
সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রুকে প্রতিহত করা আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি, মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 24 ঘন্টার আগে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, হার্টে ব্লকও ধরা পড়েছিল, সেখানে একটি রিংও লাগানো আছে। সবকিছু পর্যালোচনা করেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত 3:30টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুতই তাকে সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড। তিনটি ব্লক ছিল, আপনারা জানেন। 2টি ব্লক সারানো হয়েছিল। আমি বারবার বলতেছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাত্রে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় ওনাকে চিকিৎসকরা, ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত হসপিটালে ট্রান্সফার এবং সেই অনুযায়ী ওনার যে চিকিৎসা সেটি শুরু করেন এবং তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা হত্যার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, শুধু MOU সই নয়, সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চান, সকল নদীর পানির ন্যায্য হিস্সা চান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে রবিবার সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দেয় বিএনপি। তারই অংশ হিসেবে ঢাকায় সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়ার পূর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে তার জটিল রোগের চিকিৎসা না থাকায় তার চিকিৎসকরা বারবার বলার পরও তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। তিনি বলেন, এই সরকার শুধু বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে চায় তাই নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির খবর প্রকাশ না করতে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই জড়িত আছে। প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের কি লাভ হলো সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে
প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই, এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্র নীতি চলছে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের যৌথ নদীর অভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরটি চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল। দুই দেশের মধ্যে 54টি যৌথ নদী রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও তিস্তা নিয়ে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিস্তা নিয়ে কারিগরি দল আসা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। ই ভিসা চালু ও ভিসা সহজীকরণ বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলা করায় বড় প্রাপ্তি। তিনি বলেন, সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভ্যাট ও কাস্টমস আপিলার ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। রবিবার দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন মতিউর রহমান। এরই মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতিউর রহমানকে জানিয়েছে। এছাড়া মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সচিব খোরশেদে ইয়াসমিন জানিয়েছেন, এর আগেও মতিউরের বিরুদ্ধে 4 বার দুদক অনুসন্ধান করে তাকে কিভাবে অব্যাহতি দিয়েছে তারও অনুসন্ধান হবে। এদিকে ঈদের ছুটির পর আজও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয়ে যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। মানে তার মানে কি আগে সে কিছুই করেনি নাকি আপনাদের ব্যর্থতার কারণে কিছুই পাওয়া যায়? সেটা পর্যালোচনা করবে কমিশন। দুদকের তলবে এবারও হাজির না হয়ে চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। 2 দফা দুদকের তলবকে পাত্তাই দেননি তিনি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকার অজুহাত দেখিয়ে দুদকের কাছে আরও 2 মাস সময় চেয়েছেন তিনি। তবে বেনজির ইস্যুতে দুদক সময় ক্ষেপণ করছে বলে মনে করেন দুদকেরই সাবেক এক কর্মকর্তা। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। দুর্নীতির অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে জেলায় জেলায় অবৈধ সম্পদের নতুন নতুন ফিরিস্তি সামনে আসছে। এরই মধ্যে তার প্রায় 230 একর জমি, রাজধানীতে 12টি ফ্ল্যাট, 30টি ব্যাংক অ্যাকাউন্ট, 25টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এই পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই রবিবার 2য় দফায় তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এদিনও হাজির না হয়ে নিজেকে নির্দোষ দাবি করে চিঠি পাঠিয়েছেন বেনজির। সময় দেওয়ার বিষয় এখন আর এখানে বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যে চিঠিটা পেয়েছেন বর্তমানে, সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশে বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম
সকল কার্যক্রম গ্রহণ করবেন এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আমি কিন্তু 28 মে চিঠির কথা বলছি, 28 মে বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমানে। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা। দুদকের সাবেক এক মহাপরিচালক মনে করেন বেনজিরের বিরুদ্ধে যে পরিমাণ সম্পদের প্রমাণ মিলেছে তাতে জিজ্ঞাসাবাদের নাটক না করে সরাসরি মামলা করার এখতিয়ার আছে দুদকের। টাকাটাকি তলবের এই নাটকের অবসান হওয়া উচিত এখনই। কারণ হচ্ছে যে দুদকের বিধিমালাই আছে যে কারোর বিরুদ্ধে যদি ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায় তাহলে সরাসরি মামলা করা যায়। তো এখানে এই ব্যক্তির বিরুদ্ধে যে সম্পদ, তার সম্পদ ক্রোক হয়েছে, ফ্রিজ করা হয়েছে, তাহলে ক্রোক ফ্রিজের জন্য তো একটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন দরকার ছিল, সেইটি হয়ে গেছে, দুদকের হয়েছে, আদালতেরও হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মামলা করার মতন প্রাথমিক উপাদান আছে। এছাড়া আপিল বিভাগের সিদ্ধান্ত আছে যে কাউরি বিরুদ্ধে সম্পদের জ্ঞাত বহির্ভূত সম্পদের যদি তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আপনার অনুসন্ধান বা সম্পদ বিবরণী চাওয়া ছাড়াই সরাসরি মামলা করা যায়। সুতরাং আমি মনে করি যে অযথা এই টানাটানি বিলম্ব না করে এটা দ্রুতই মামলা করার দিকে যাওয়া উচিত। এদিকে নতুন করে আলোচনায় পুলিশের আরেক প্রভাবশালী কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। সংবাদে বলা হয়েছে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ স্ত্রী সন্তানদের নামে সাবেক ডিএমপি কমিশনার গড়েছেন অঢেল সম্পদ। দুদক বলছে এই অভিযোগ বিশ্লেষণ করে কমিশন সিদ্ধান্ত নেবে। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের আরও একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন তারাই বিদেশে অর্থ পাচার করেছে এবং সেই কালো টাকা সাদা করার সুযোগ দিতে 15% ট্যাক্সের সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদ। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় তিনি এসব কথা বলেন। ব্যাংক যেটা ডিক্লেয়ার করেছে 1,82,000 কোটি টাকা, মূলত তার পরিমাণ 5,00,000 কোটি টাকা। এই 5,00,000 কোটি টাকা কারা নিল? আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি স্বচ্ছতার জন্য, এই জবাবদিহিতার জন্য পার্লামেন্টে তাদের নাম প্রকাশ করুক। তাহলে তারা কারা? তারাই এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এবং তাদের টাকা যদি আজকে 15% যদি আমি তাদেরকে টাকা আনতে দেই, এটা হবে অন্যায়, অবিচার, যারা 30% ট্যাক্স দিবে। অতএব কোন অংশে। এবং দেশের 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পড়ানো হয় তাকে। দেশ ও জনগণের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে নতুন সেনাপ্রধান বলেন, ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা হবে সেনাবাহিনীকে। এর আগে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রেওয়াজ অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর সেনা সদর থেকে খোলা জিপে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বিদায়ী সেনাপ্রধানদের। সেই নিয়মেই বিদায় জানানো হলো সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে। সেনা সদর থেকে বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে সেনা সদস্যরা তাকে বিদায় জানান। এর আগে নতুন সেনাপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব পালনে শুভকামনা জানান তিনি। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়। র্যাঙ্ক ব্যাজ পড়ান নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা। পরে সেনা সদরে গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুশৃঙ্খল বাহিনী হিসাবে সেনাবাহিনীর ঐতিহ্য বজায় রাখার অঙ্গীকার করেন তিনি। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব।
সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। মিয়ানমার ইস্যুতে তিনি জোর দেন ডিফেন্স ডিপ্লোমেসির উপর। তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এনগেজড উইথ দেম। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর শহীদদের শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে একটি চৌকস দল। পরে সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে, ক্যাপাসিটি চার্জ সহ জ্বালানি খাতে সীমাহীন লুটপাটের কারণেই সরকারকে বারবার বিদ্যুতের বিল বাড়াতে হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, ভর্তুকি কমানোর নামে নিয়মিত বিদ্যুৎ বিল বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রবিবার রাজধানীর ব্র্যাকিনে 2024-25 অর্থ বছরের বাজেটে জ্বালানি খাতে বরাদ্দ নিয়ে আলোচনার আয়োজন করে CPD। এসবে আলোচকরা বলেন, বিদ্যুৎ খাতের লুণ্ঠন, ঘুষ, দুর্নীতির মূল্য চোকাতে হচ্ছে জনগণকে। ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর শামসুল আলম বলেন, বিদ্যুৎ জ্বালানির উন্নয়নে নয়, বরং লুটপাট চালিয়ে নিতেই নীতি সংস্কার না করে সরকার বাজেট বরাদ্দ বাড়াচ্ছে। এবিসিসির সাবেক সভাপতি ও সংসদ সদস্য AK আজাদ অভিযোগ করেন, সরকার নিরবিচ্ছিন্ন সরবরাহের শর্তে জ্বালানির দাম বাড়ালেও তা নিশ্চিত করতে পারেনি। সরকারি ব্যয় না কমানোরও সমালোচনা করেন তিনি। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 29,229 কোটি টাকা। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরো একবার জানি। সরকার পতন ও আওয়ামী লীগ ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে, প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বলেছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাওয়ার অঙ্গীকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা বেগম জিয়াকে বিদেশে যেতে না দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের, বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেছেন আইনমন্ত্রী। এনবিআর সদস্য মতিউর ওয়েসডি দুদকে অনুসন্ধান শুরু, চিঠি দিয়ে নিজেকে নির্দোষ দাবি বেনজিরের, সংসদে ঋণ খেলাপিদের নাম চাইলেন AK আজাদ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।